আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে বরাবরের মতো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, জেসমিন খাতুন জেসি। শুরুতেই তোমরা বুঝতে পারছো চিত্রগুলো দেখে যে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব, বা ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের অনেক ক্লাস বিগত দুটো ক্লাস করেছি। এবং দেখো এখানে প্রথমে যে দুটো চিত্র দেখা যাচ্ছে, যে অনেক শোভামণ্ডিত কারুকাজ শোভিত বা এরকম যে এই যে আহ, দেখো অনেক অত্যাধুনিক বা স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন হিসাবে যে এই ভাস্কর্য, এই ভাস্কর্যগুলো আসলে এর আগেও তোমরা দেখেছো, কিন্তু এটা একটা সভ্যতার উত্থান বা একটা সভ্যতার সম্প্রতি একটা সভ্যতার যে বিস্তার, সেই বিস্তার সম্পর্কে এই চিত্রের মাধ্যমে তোমরা অনেকটাই বুঝতে পারবা যে আজকের পঠিত অধ্যায় কি, দ্বিতীয় অধ্যায়, তাই না? বিশ্ব সভ্যতা। এই বিশ্ব সভ্যতা অধ্যায় থেকে এর আগে আমরা দুটো ক্লাস করেছি, আজকে তৃতীয় ক্লাস। এবং আজকের এই ক্লাস শেষে বা এই অধ্যায় শেষে, আজকের এই পাঠ শেষে তোমরা কি শিখবে? গ্রিক সভ্যতার উদ্ভবের পটভূমি বর্ণনা করতে পারবে, নগর রাষ্ট্রের ধারণা প্রদানপূর্বক গণতান্ত্রিক নগর রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, গ্রিক সভ্যতার শিক্ষা, দর্শন ও বিজ্ঞানের অবদান বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়: গ্রিক সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান ও সময়কাল, সামরিক নগর রাষ্ট্র স্পার্টা, গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্স, সভ্যতায় গ্রীসের অবদান। দেখো গ্রিক সভ্যতা, এই গ্রিক দেশটি আসলে এর পটভূমি সম্পর্কে আগে আমরা জানবো যে এই দেশটা উদ্ভব বা এর ভৌগোলিক অবস্থানটা কোথায়, এবং এই গ্রীসের যে সর্বপ্রথম ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে তার আগে তোমাদেরকে এটা জানা দরকার। দেখো দুটো চিত্র, যে ভূমধ্য সাগর, ইজিয়ান সাগর। এখানে ভূমধ্য সাগর এবং ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত তিনটি মহাদেশ দ্বারা বা তিনটা মহাসাগর দ্বারা পরিবেষ্টিত এই দেশটা। এবং এই দেশটার নাম অনুসারে বা এই দেশটার নাম বলতে গেলে সর্বপ্রথম একজন বিখ্যাত কবির নাম আসে, যিনি হলেন গ্রিসের মহাকবি হোমার। এই গ্রিস সভ্যতাটা বা গ্রিক দেশটার আবিষ্কারের কাহিনী আসলে কোথা থেকে পাওয়া গেছে এটা তোমাদের সর্বপ্রথম জানা দরকার, যে গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য থেকে এই গ্রিক সভ্যতার বা গ্রিস দেশটির চমৎকার কাহিনী বেরিয়ে আসে। এবং বিভিন্ন প্রত্নতত্ত্ববিদরা এই হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য থেকে বের করে এই সভ্যতার সুনির্দেশন, যে লীলাভূমি বা তাদের আবিষ্কারের চমৎকার কাহিনীগুলো, যে গ্রিক দেশটা, গ্রিক সভ্যতাটা কিভাবে কোথা থেকে উৎপত্তি হয়েছিল এবং এই সভ্যতাটা যে বর্তমান তাদের অবদান কতখানি, এ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আগে আমরা দেখি যে এটা কি ছিল, কোথায় ছিল। এখানে এই গ্রিক সভ্যতাটা আবিষ্কার করতে যেয়ে আরেকটা বিষয়ের সন্ধান মিলে, সেটা হচ্ছে যে এই মহাকাব্যের মাধ্যমে ট্রয় নগরীর ধ্বংস সহ 100 নগরীর ধ্বংসাবশের কথা জানা যায়। এছাড়া এই যে 100 নগরীর ধ্বংসাবশেষ স্তূপের কথা জানা যায়, যাকে এই সব কিছু মিলে বলা হয় ইজিয়ান সভ্যতা, এই গ্রিক সভ্যতা বা প্লাগ ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। এবং এই ট্রয় নগরী সহ যে 100 নগরীর ধ্বংসস্তূপের আবিষ্কারের কাহিনী পাওয়া যায় এই হোমারের ইলিয়াড এবং ওডিসি, এই দুটো কাব্যের মাধ্যমে। এবং এটা ছিল কি যে ক্রিট দ্বীপ এবং গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে অবস্থিত ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র যে অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল এই সভ্যতাটা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি এবং ঐতিহ্যের অধিকারী। এখানে এই গ্রিক সভ্যতা দুইটা সভ্যতার মিলে এই গ্রিস সভ্যতাটা গড়ে ওঠে। একটা হচ্ছে মিনিয়ন সভ্যতা, আর দ্বিতীয়টি হলো ইজিয়ান সভ্যতা। এই মিনিয়ন এবং ইজিয়ান এই দুইটা সভ্যতা মিলেই সর্বপ্রথম এই গ্রিস সভ্যতা বা গ্রিসের আধিপত্যটা বিস্তার হয়। এরপরে চলে যাচ্ছি পটভূমি।
গ্রিসের মহাকবি হোমারের যে শুরুতে আমি বলেছি ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের মধ্যে লুকিয়ে থাকা সত্য বের করতে গিয়ে প্রত্নতত্ত্ববিদরা এর যে আসল কাহিনী তো উদ্ঘাটন করেন এবং এই কাহিনীর মাধ্যমে পরবর্তীতে এই আদি সভ্যতার অধিবাসীদের যে আহ, অবদান সে অবদানগুলো আস্তে আস্তে বের হয়ে আসে। ভৌগোলিক অবস্থান এই গ্রিস দেশটি ছিল তিনটা মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। এই তিনটা মহাসাগরের মধ্যে কি ছিল, একটা আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। এছাড়া এই সভ্যতাটা যেখানে গড়ে ওঠে এই সভ্যতাকে জুড়িয়ে দুইটা সংস্কৃতি ছিল, এই দুটো সংস্কৃতিকে কেন্দ্র করে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, যার একটি হলো হেলেনিক সংস্কৃতি, অন্যটি হলো হেলেনিস্টিক সংস্কৃতি। হেলেনিক সংস্কৃতি হলো যে গ্রিসের প্রধান উপদ্বীপ এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতিটা গড়ে উঠেছিল সেটা হলো হেলেনিক সংস্কৃতি। আর হেলেনিস্টিক সংস্কৃতি হলো গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিক ও অগ্রিক সংস্কৃতি মিলে, গ্রিকদের মিলে এবং মিশরের যে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে সংস্কৃতিটা গড়ে উঠেছিল সেইটাকে বলা হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি। এই গ্রিসের সামাজিক অবস্থা ছিল সর্বপ্রথম রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পরবর্তীতে গণতন্ত্রে রূপান্তরিত হয়। অর্থনৈতিক অবস্থা, এরা অর্থনীতির দিক থেকে অনগ্রসর ছিল। কেন অর্থনীতির দিক থেকে অনগ্রসর ছিল তা আমরা পরের আলোচনার মাধ্যমে জানতে পারবো। সময়কাল, এই সভ্যতাটা যে কোন সময়টা গড়ে উঠেছিল, যে খ্রিস্টপূর্বাব্দ 430 ঠিক এই সময়টুকু এক গ্রীষ্মের মহামারী দেখা দেয় এবং অর্থাৎ প্লেগ রোগ দেখা দেয়। এই প্লেগ রোগে মহামারী চলে এবং এই সময় বহু লোক আক্রান্ত হয় এবং বহু লোকের মৃত্যু হয়। ঠিক এই সময়ে বিভিন্ন জাতি বা বহিঃশত্রুর আক্রমণে এই সভ্যতাটার পতন ঘটে। এই পতনের সময়টা কাল ছিল 338 খ্রিস্টপূর্বাব্দ এবং কার হাতে পতন ঘটে, রাজা ফিলিপ এর হাতে এই সভ্যতাটার পতন ঘটে। এই সময় এসে 338 খ্রিস্টপূর্বাব্দে রাজা ফিলিপ এই সভ্যতাটা দখল করে নেন। এখানে দেখো যে গ্রিসে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কার সময়ে, পেরিক্লিসের সময়। পেরিক্লিস এখানে চিত্রে দেখো যে পেরিক্লিস যে ভাস্কর্যটা দেখা যাচ্ছে এবং এই পেরিক্লিসই ছিলেন গ্রিসের সব থেকে স্বর্ণোজ্জ্বল বা উল্লেখযোগ্য শাসক। তার রাজত্বকালটা ছিল দীর্ঘ 30 বছর। তিনি 30 বছর গ্রিসে রাজত্ব করেন এবং তিনি সর্বপ্রথম গ্রিসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আজকে আমরা যে আধুনিক বিশ্বের যে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা এই গ্রিসেরই অবদান। গ্রিসের দুইটা নগর রাষ্ট্রকে কেন্দ্র করে এই সভ্যতাটার বিস্তার। এই দুইটা নগর রাষ্ট্রের মধ্যে একটা হলো সামরিক নগর রাষ্ট্র স্পার্টা আর অন্যটি গণতান্ত্রিক রাষ্ট্র এথেন্স। গ্রিসের যে অসংখ্য নগরাষ্ট্র গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম একটা রাষ্ট্র নগরাষ্ট্র হলো স্পার্টা। এই স্পার্টানরা ছিল সমতন্ত্র দ্বারা প্রভাবিত, অর্থাৎ তার সমতন্ত্র বলতে বোঝাচ্ছে যে তারা শুধু যুদ্ধই বুঝতো এবং যুদ্ধ করে নিজেদের জীবন এবং রাজত্ব রক্ষা করাটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং এই সরকারের মূল উদ্দেশ্য ছিল, স্পার্টান সরকারেরও মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা। যার কারণে তারা এই যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করতে গিয়ে তারা অর্থনৈতিক দিক থেকে তেমন উন্নতি করতে পারে নাই, সেই জন্য এদের অর্থনৈতিক অবস্থাটা ছিল অনগ্রসর। এবং তারা যেহেতু যুদ্ধই জীবন, তারা মনে করতো যে যুদ্ধ করে পরাজিত হওয়া বা তাদের অধিবাসীদেরকে যারা অন্যান্য নগরাষ্ট্র থেকে যে সম্পূর্ণ স্পার্টা আলাদা ছিল তার উৎকৃষ্ট উদাহরণ হলো যে বিভিন্ন সময় মানুষের যে মানবিক উন্নতি থাকে এই উন্নতির দিক থেকে তারা কিন্তু কোনো দিকে মানবিক উন্নতির দিকে নজর দেয় নাই এবং শক্তি সঞ্চয়ের দিকে তারা ছিল বেশি দৃষ্টি। যার কারণে দীর্ঘ যুদ্ধের পর এই যে ডোরীয় জাতির আক্রমণ বা বিভিন্ন উপজাতি এবং বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণের কারণে বারবার এখানে কি হয়, হচ্ছে বহিঃশত্রুর আক্রমণে এই স্পার্টান অধিবাসীরা তাদের রাজত্ব হারানোর আশঙ্কা করে এবং সেই রাজত্ব দখল করার জন্য তারা এখানে সরকারের উদ্দেশ্য ছিল তাদের নাগরিকদের যুদ্ধের জন্য সার্বক্ষণিক প্রস্তুত করা এবং যুদ্ধকে কেন্দ্র করেই তারা তাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল। যার কারণে তারা মানবিক দিক এবং শিক্ষা অর্থনীতির দিক থেকে তেমন উন্নতি করতে পারে না এবং অর্থনৈতিক দিক থেকে তারা বরাবরই অনগ্রসর ছিল।
এরপরে আসো দেখো দ্বিতীয় নগরাষ্ট্র, যেই নগরাষ্ট্র প্রধান ছিল, নগরাষ্ট্রকে কেন্দ্র করে তাদের পরবর্তী জীবন আবর্তিত হয়েছে, অর্থাৎ বর্তমান বিশ্বে যার যেখানকার সংস্কৃতির কাছে অনেকাংশে ঋণী, সেটা হচ্ছে নগরাষ্ট্র এথেন্স। এই এথেন্সের সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়, অর্থাৎ আজকে আমরা যে গণতান্ত্রিক বিশ্বে বাস করছি, এই গণতন্ত্রটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কিন্তু এথেন্সে। কারণ এথেন্স ছিল সর্বপ্রথম আহ, রাজতন্ত্র, এবং রাজতন্ত্র থেকে সমাজতন্ত্রে পরিণত হয় এবং পরবর্তীতে বিভিন্ন সমাজতন্ত্র থেকে অভিজাততন্ত্রে পরিণত হয়। সমাজতন্ত্র যখন পরিচালিত ছিল গ্রীসে, তখন বিভিন্ন অভিজাত শ্রেণীর লোকদের দৌরাত্ম্যতা বেড়ে যায় এবং তারা একের পর এক ক্ষমতা সঞ্চয় করতে থাকে এবং তাদের এই শক্তি সঞ্চয়ের মাধ্যমে তারা নিজেদের রাজত্ব দখল করার চেষ্টা করে থাকে। যার পরবর্তীতে বিভিন্ন সময় দেশে মারাত্মক সংকট দেখা দেয় এবং গণতান্ত্রিক আহ, বিভিন্ন অভিজাতদের যে শোষণ এবং তাদের বঞ্চনা থেকে একটা সময় দেশে মারাত্মক সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক এই যে মারাত্মক সংকটময় অবস্থায় কিছু নেতা বা নেতার আবির্ভাব হয় যারা এই সংস্কারের জন্য এগিয়ে আসেন। তাদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন ছোলন। এই অভিজাত বংশে জন্ম নেওয়া ছোলন এথেন্সের যে মারাত্মক সংকটকালীন সময়ে এখানে রাজনৈতিক সংস্কারের জন্য এগিয়ে আসেন। এছাড়া তিনি জনগণের কল্যাণের জন্য আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এগিয়ে আসেন। তাদের মধ্যে ছিলেন পিসিস্টেটাস এবং ক্লেসথেনিস। এই তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পর্যায়ক্রমে বিভিন্নভাবে কাজ করে গেছেন এবং তাদের উদ্দেশ্য ছিল যে আইনের যে তাদের যে আইনের কঠোরতা, এই কঠোরতাকে হ্রাস করে জনগণের জন্য উন্নতি করা, জনজীবনকে উন্নতি করা এবং অর্থনৈতিক সংস্কারও করা ছিল তাদের লক্ষ্য। এছাড়া যে সোলনের পর পিসিস্টেসাস এবং ক্লিস্থেনিস আসেন এবং তারাও জনগণের জন্য আইন পাশ করেন এবং জনগণের জন্য বিভিন্ন সংস্কারমূলক কাজ করেন। কিন্তু পরবর্তীতে যে জনগণের সব থেকে শক্তিশালী এবং চূড়ান্ত পর্যায়ে যে সংস্কারের জন্য এগিয়ে আসেন তিনি হলেন সোলন, পেরিক্লিস। এই পেরিক্লিস দীর্ঘ ৩০ বছর রাজত্ব করেন। এই পেরিক্লিসের রাজত্বকালকে বলা হয় গ্রীসের স্বর্ণযুগ। এরপরে আসো গ্রীসের সাহিত্য ও ধর্ম। এখানে দেখো সর্বপ্রথম এখানে লেখা আছে কি ইলিয়াড এবং ওডিসি বাই হোমার। ইলিয়াড এবং ওডিসি মহাকাব্যের রচয়িতা কে? হোমার। হোমার কোন দেশের অধিবাসী? গ্রীসের অধিবাসী। এই ইলিয়াড এবং ওডিসি মহাকাব্যের মাধ্যমে যে সর্বপ্রথম এই সভ্যতাটার উদ্ঘাটন করা হয় এবং এর থেকে বিভিন্ন যে সাহিত্য চর্চা এবং রচনার চর্চাটা চলে আসে এবং সেই সময় বিভিন্ন কবি সাহিত্যের নাম উদ্ঘাটন করা হয় এই মহাকাব্য থেকে এবং গ্রীসে যে সাহিত্য চর্চা চলছিল এবং সাহিত্যে অভাবনীয় উন্নতি লাভ করেছিল আধুনিক বিশ্বে। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রীসের যে সৃষ্টি মানব সমাজের অমূল্য সম্পদ, তার উৎকৃষ্ট উদাহরণ এই হোমারের ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য। মহাকাব্যগুলোর যে চমৎকার অপূর্ব নিদর্শন তার মাধ্যমে ফুটে ওঠে। এছাড়া সাহিত্যের ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। তারা নাটক রচনায় পারদর্শী ছিল। বিয়োগান্ত নাটক রচনায় গ্রীসরা বিশেষ পারদর্শী ছিলেন। অ্যাসকালাইসকে এই বিয়োগান্ত নাটকের জনক বলা হয়। তার যে নাটক রচনা, তার বিখ্যাত নাটক রচনার মধ্যে ছিল ইডিপাস, ইলেকট্রা অন্যতম। এছাড়াও আর একজন বিখ্যাত নাট্যকার ছিলেন যিনি ছিলেন ইউরিপিডিস। এদের যে বিয়োগান্ত নাটক বা ব্যঙ্গাত্মক রচনা যা বিশেষ খ্যাতি অর্জন করেছিল এবং সাহিত্যের ক্ষেত্রে এই চমৎকার অবদান তারা রেখেছে এই নাটকের মাধ্যমে। ইতিহাস রচনায় যে কৃতিত্ব দেখিয়েছিলেন যিনি সর্বপ্রথম যিনি কৃতিত্ব দিয়েছিলেন, অর্থাৎ যার হাত ধরে ইতিহাস বিষয়টা আধুনিক বিশ্বের সাথে পরিচিত, তিনি হলেন হেরোডোটাস। এই হেরোডোটাসকে বলা হয় অর্থাৎ গ্রীসের অধিবাসী এবং এই হেরোডোটাসকে কি বলা হয়? ইতিহাসের জনক। তিনি ইতিহাসের জনক নামে, আধুনিক ইতিহাসের জনক নামে পরিচিত। কিন্তু ইতিহাসের যে হেরোডোটাস যে ইতিহাস সংক্রান্ত বইটা লিখেছিলেন কিসের উপরে? গ্রীস ও পারস্যের যুদ্ধের মধ্যে যে যুদ্ধকে নিয়ে তিনি সর্বপ্রথম ইতিহাস বিষয়টা রচনা বা আবিষ্কার করেন। এই থুকিরাইডাস ছিলেন গ্রীসের বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, কিন্তু আধুনিক ইতিহাসের
জনক হলো লিওপোল্ড ফন র্যাঙ্কে। আর ইতিহাসের প্রকৃত জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। এরপরে আসো গ্রিসের ধর্ম নিয়ে। ধর্ম বলতে গ্রিকদের 12টি দেবদেবীর পূজা করতেন তারা। তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও বীর যোদ্ধাদের পূজা করতেন। তাদের মধ্যে প্রধান যে দেবতা ছিলেন, তাদের যে দেবদেবী ছিল, তাদের প্রধান দেবতা বলা হতো জিউসকে। জিউস এছাড়া অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা, পোসিডন ছিলেন তাদের সাগরের দেবতা, এছাড়া দেবী অ্যাথেনা ছিলেন তাদের জ্ঞানের দেবী। এই 12 জনের মধ্যে 4 জনই শ্রেষ্ঠ। কে কে? যে দেবতা জিউস, সূর্য দেবতা অ্যাপোলো এবং সাগরের দেবতা পোসিডন, জ্ঞানের দেবী অ্যাথেনা। এই 4 জনকে তাদের মানে শ্রেষ্ঠ দেবতা হিসেবে তারা গ্রহণ করতেন। এছাড়া যে বিভিন্ন নগরাষ্ট্রের মানুষ যে বিভিন্ন অনুষ্ঠানে সমবেত হতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হয়ে তারা অ্যাপোলো দেবতাকে পূজা করতেন। এরপরে আসো স্থাপত্য ও ভাস্কর্য। গ্রিসের যে স্থাপত্য ভাস্কর্য শিল্পে বিশেষ করে তারা অনেক উন্নতি করেছিল, যেমন মৃৎপাত্রে আঁকা চিত্র, দেবী অ্যাথেনার মন্দির, বড় বড় স্তম্ভের উপরে তৈরি প্রাসাদ, এগুলো সবকিছুই তাদের স্থাপত্য ভাস্কর্যের উৎকৃষ্ট উদাহরণ। এখানে দেখো যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছে, এই চিত্রটা কার? গ্রিসের যিনি সব থেকে বড় অর্থাৎ আধুনিক বিশ্বে যে শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস, এই সক্রেটিসের ভাস্কর্যটা কিন্তু তাদেরই এই গ্রিসেরই ভাস্কর্যের অনেক মানে উৎকৃষ্টতম একটা ভাস্কর্য। দার্শনিক ক্ষেত্রে যে তাদের চিন্তার অভূতপূর্ব উন্নতি হয়েছিল, তা সর্বপ্রথমই তারা পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে প্রতিদিন যে পরিবর্তন হচ্ছে এইগুলো ভাবতে গিয়ে তাদের মধ্যে দার্শনিক চিন্তা ভাবনার উদ্ভব হয়। থ্যালেস ছিলেন তাদের প্রথম দিককার দার্শনিক। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এই সত্যটি সর্বপ্রথম কার আবিষ্কার করেন? কি বলবো তোমরা? যে গ্রিসের অধিবাসীরাই। এছাড়া যে গ্রিসের প্রথম দিককার দার্শনিক কাকে বলা হয়? থ্যালেসকে। তিনি সর্বপ্রথম যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণটা তিনি ব্যাখ্যা করেন। এছাড়া এ সময়ে তাদের মধ্যে কিছু যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে এবং প্রথম যে তাদেরকে বলা হয় সোফিস্ট। এখানে আরেকটা কোশ্চেন যে সোফিস্ট কাদেরকে বলা হয়? গ্রিসে যে যুক্তিবাদী দার্শনিকদের আবির্ভাব ঘটে, এই যুক্তিবাদী দার্শনিকদের বলা হয় সোফিস্ট। এই এছাড়া তাদের যে তারা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছু নেই এবং পেরিক্লিসের সময় তাদের সেই অনুসারী ছিলেন সক্রেটিস, ছিলেন দার্শনিকদের মধ্যে অন্যতম। সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল, এবং যিনি অ্যারিস্টটল হচ্ছে কি বলা হয় কি রাষ্ট্রবিজ্ঞানের জনক। এছাড়া যে অ্যারিস্টটল একজন বড় দার্শনিক ছিলেন। বিজ্ঞান বিজ্ঞানিক গ্রিকরাই সর্বপ্রথম তারা বিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটান। তারা সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করতে শুরু করেন। এখানে আরেকটা কোশ্চেন যে কোন সভ্যতার অধিবাসীরা সর্বপ্রথম বিজ্ঞান চর্চা শুরু করে, অর্থাৎ বিজ্ঞান চর্চা শুরু করে? কারা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন? কি হবে? গ্রিকরা। তারাই সর্বপ্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তার নিজস্ব কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন এবং তারাই সর্বপ্রথম আবিষ্কার করেন যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই। বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, বরং এটি প্রাকৃতিক কারণেই সংঘটিত হয়। এর আগে সর্বপ্রথম সভ্যতার অধিবাসীরা, তার আগে মানুষের ধারণা ছিল যে তাদের প্রধান দেবতা জিউস, এই জিউসের ক্রোধের কারণে বজ্র বিদ্যুৎপাত সংঘটিত হতো। কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে আসলে বজ্র ও বিদ্যুৎপাতটা জিউসের ক্রোধের কারণে নয়, এটা আসলে প্রাকৃতিক কারণে সংঘটিত হয়। এছাড়া যে জ্যামিতির পণ্ডিত ছিলেন ইউক্লিড, এই ইউক্লিডের জন্ম এই গ্রীসে। তাছাড়া তিনি কি ছিলেন? একজন পদার্থবিদ ছিলেন। পদার্থবিদ্যায় তার যথেষ্ট পারদর্শী ছিলেন। গণিতের বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস এবং চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিস এখানকার খ্যাতিমান বিজ্ঞানী ছিলেন।
দর্শন, এখানে তাদের যে দার্শনিক চিন্তা ভাবনা, যে তাদের যে যুক্তিবাদী দার্শনিকের সৃষ্টি হয়েছিল এবং তারা সর্বপ্রথম বিভিন্ন চিন্তা ভাবনা যে আবিষ্কার করতে শুকে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে প্রতিদিন এর পরিবর্তন হচ্ছে, কিভাবে এটা আবর্তিত হচ্ছে, এগুলো চিন্তা করতে করতে তারা এই দার্শনিক চিন্তা তাদের মধ্যে চলে আসে এবং এই দর্শনকে কেন্দ্র করে পরবর্তীতে তারা নিজেদের প্রয়োজনে যে বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার করতে শিখে, এখানে বিজ্ঞানের তত্ত্ব আবিষ্কার করতে শিখে এবং এই বিজ্ঞানের তাত্ত্বিক যেই পণ্ডিত তাদের এই আবিষ্কারের যে বিভিন্ন পদার্থবিদ্যা এবং জ্যামিতির পণ্ডিত, এছাড়া যে চিকিৎসা বিজ্ঞানী, এখানেই তাদের আবির্ভাব ঘটে। সক্রেটিসের যে দার্শনিকদের মধ্যে ছিলেন খ্যাতিমান। এছাড়া আরেকটা কোশ্চেন যে সর্বপ্রথম কারা পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন? কারা? গ্রিকরা। পৃথিবী একটি গ্রহ, চাঁদের নিজস্ব আলো নেই এবং এটা সর্বপ্রথম কারা আবিষ্কার করেন? গ্রিসের অধিবাসীরা। পিথাগোরাস কে ছিলেন? পিথাগোরাস ছিলেন জ্যামিতির পণ্ডিত। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের যে চিকিৎসা বিজ্ঞানী বলা হতো কাকে? চিকিৎসা বিজ্ঞানের সর্বপ্রথম বিজ্ঞানী হিসেবে খ্যাত কে? হিপোক্রেটিস। খেলাধুলা, দেবতা জিউসের সম্মানে প্রতি বছর এরা খেলাধুলার আয়োজন করত এবং সেই আয়োজনকে কেন্দ্র করে জিউসের সম্মানের প্রদর্শনকে কেন্দ্র করে তারা প্রতি বছর নানান খেলাধুলার আয়োজন করত। এই প্রতিযোগিতা হলো গ্রীষ্মের নানা ধরনের যেমন জল ক্রীড়া, অলিম্পিক খেলা, মুষ্টিযুদ্ধ, এইগুলো ছিল তাদের খেলাধুলার মধ্যে উৎকৃষ্ট উদাহরণ। এবং সর্বপ্রথম তারা খেলাধুলার প্রতি এই কারণে যে প্রতি বছর দেবতা জিউসকে সম্মানিত করার জন্য আসলে তারা সর্বপ্রথম খেলাধুলার আয়োজন করে। তারা যে শরীর চর্চা করার যে প্রবণতা সর্বপ্রথম কিন্তু তাদের মধ্যে উঠে আসে এবং খেলাধুলার প্রতি গ্রিকদের যে যথেষ্ট আগ্রহ ছিল এবং তাদের এই শরীরচর্চা থেকে এই খেলাধুলার আবিষ্কারটা হয়। এবং এই যে জিউসকে সম্মানিত করার জন্য তারা প্রতি বছর একটা অনুষ্ঠানের আয়োজন করতো এবং সেই অনুষ্ঠানে তারা নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করতো। এদের মধ্যে বিখ্যাত ছিল সব থেকে যে অলিম্পিক প্রতিযোগিতা। এই অলিম্পিক যে প্রতিযোগিতা এটাকে কেন্দ্র করে তাদের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত এবং দৌড় ঝাঁপ, মল্লযুদ্ধ, এছাড়া বর্ষা ছোড়া, মুষ্টিযুদ্ধ এগুলো ছিল। কিন্তু প্রতি 4 বছর পর পর যে অলিম্পিক খেলা অনুষ্ঠিত হতো, এই খেলাকে কেন্দ্র করে তারা বিভিন্ন দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব সৃষ্টি হতো এবং এই মনোভাবের কারণে শত্রুতার বদলে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠত অন্যান্য দেশের সাথে। এছাড়া এই অলিম্পিক খেলাকে এভাবে তারা পালন করতো যে বিজয়ীদেরকে জলপাই গাছের ডালপালা দিয়ে তৈরি মালা দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হতো এবং এই অলিম্পিক খেলা প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হতো। এই খেলাকে বিভিন্ন নগরাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত, যার কারণে তাদের পরবর্তীতে আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতিও ঘটে, যে বিভিন্ন দেশে সৌহার্দ্যপূর্ণ মনোভাব চলে আসে এবং বিভিন্ন দেশ থেকে জনগণ আসতে থাকে, যার কারণে পরবর্তীতে তাদের অর্থনৈতিক চিন্তাটাও সুদৃঢ় হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আলোচনা এখানেই শেষ ছিল। আজকের এই আলোচনার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, আমি বলেছি, দেখি তোমরা সেগুলো নোট করে রেখেছো কিনা। দেখো, মহাকবি হোমার কোন দেশের অধিবাসী? আমি অনেকবার বলেছি, মহাকবি হোমার গ্রীসের অধিবাসী। গ্রিকদের প্রধান দেবতাকে? গ্রিকদের প্রধান দেবতা জিউস। পেরিক্লিস কত বছর রাজত্ব করেন? গ্রীসের অন্যতম যে বলা যায় যে নেতা বা শাসক পেরিক্লিস দীর্ঘ 30 বছর রাজত্ব করেন। সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? দার্শনিক সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। কাকে বিয়োগান্ত নাটকের জনক বলা হয়? বিয়োগান্ত নাটকের জনক বলা হয় অ্যাসক্যালাইসকে। আগামী দিন টপলেস 3 নেওয়া হবে পড়ার দ্বিতীয় অধ্যায় আলোচ্য অংশ। বাড়িতে আলোচ্য অধ্যায়টি যথাযথভাবে চর্চা করবে এবং পরবর্তী টপলেসের জন্য সবাই উপযুক্ত প্রিপারেশন নেবে এবং পরবর্তীতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।